আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মেডিসিন প্রফ রিটেন কোশ্চেন সলিউশনের ভিডিওতে। আজকে আমরা সমাধান করব হেপাটোলজি থেকে আসা কোশ্চেনগুলো। হেপাটোলজির কোশ্চেনগুলোকে আমরা পরপর 4 জন সলভ করব। আমি তামান্না সলভ করব সিএলডি থেকে আসা কোশ্চেনগুলো, যেখানে প্রায় সব পেশেন্টই প্রেজেন্ট করবে এসআইটিস নিয়ে। বিগত 6 বছরের প্রফের কোশ্চেনগুলোকে অ্যানালাইজ করলে আমরা মোট 6টা কোশ্চেন পাই, যেখানে পেশেন্ট এসআইটিস নিয়ে প্রেজেন্ট করে। এই সেই 6টা কোশ্চেন। এই 6টা কোশ্চেনের যদি আমরা সামারি করি, সেক্ষেত্রে আমরা কয়েকটা ইনফরমেশন পাই। সেগুলো হলো পেশেন্ট অ্যালকোহলিক থাকতে পারে অথবা ইনজেকশন ড্রাগ ইউজার থাকতে পারে, এবং এসআইটিসের ন্যারেশনটা হলো এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করবে, অথবা সরাসরি এসআইটিস শব্দটা উল্লেখ না করেও প্রোগ্রেসিভ ডিস্টেনশন অফ অ্যাবডোমেন কথাটা উল্লেখ থাকতে পারে। এছাড়া এডিশনাল সাইন সিমটম হিসেবে এনগয়েজড ভেইন ওভার অ্যাবডোমেন, পামার ইরাথেমা, জন্ডিস 3 years ব্যাক, লিউকোনাইকিয়া, মডারেট জন্ডিস, মডারেট স্পিনোমেগালি এগুলোর উল্লেখ থাকতে পারে। বিগত 6 বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি যে এই কয়েকটা টপিক থেকেই কোশ্চেন এসেছে, যেমন ডায়াগনোসিস জানতে চাওয়া হয়েছে বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস জানতে চাওয়া হয়েছে। এছাড়া হিস্ট্রি, ক্লিনিক্যাল ফিচার্স, এটিওলজি, ইনভেস্টিগেশনস উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস, ম্যানেজমেন্ট এবং ফলো আপ জানতে চাওয়া হয়েছে। এই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে আমাদের ডায়াগনোসিস হবে ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন আমরা তখনই বলবো যখন স্প্লেনোমেগালি থাকবে বা কোলাটারাল ভেসেল ফর্মেশন হবে, ভেরিসেল ব্লিডিং বা এসআইটিস, এগুলো থেকে যে কোনো একটা থাকলেই আমরা পোর্টাল হাইপারটেনশন বলতে পারি। আমাদের সিনারিওগুলোর প্রায় সবগুলোতেই এসআইটিস আছে, তো এক্ষেত্রে আমরা ডায়াগনোসিসের সাথে পোর্টাল হাইপারটেনশনটা অ্যাড করে দিব। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রথমে আমরা সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন উল্লেখ করব। তারপর পেরিটোনিয়াল টিউবারকুলোসিস, ইন্ট্রাঅ্যাবডোমিনাল মেলিগন্যান্সি উইথ পেরিটোনিয়াল মেটাস্টেসিস, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর অ্যান্ড নেফ্রোটিক সিনড্রোমের উল্লেখ করব। সিএলডি পেশেন্টের হিস্ট্রি আমরা সবাই ওয়ার্ডে নিয়েছি, তো সেই পয়েন্টগুলো মনে রেখে লিখে দিলেই হবে। এক্ষেত্রে আমরা অনসেট অ্যান্ড প্রোগ্রেশন অফ সিমটমস লিখে দিতে পারি ডিটেলসে না লিখে। এরপর পাস্ট হিস্ট্রি অফ জন্ডিস, হেমাটেমেসিস, টিউবারকুলোসিস, কন্ট্যাক্ট উইথ টিবি পেশেন্ট, হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন, আইভি ড্রাগ ইউজ, এক্সট্রামিটাল সেক্সুয়াল রিলেশন, অ্যালকোহল ইটিক। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে সিরোসিসের হিস্ট্রি আছে নাকি নিব, উইলসনস ডিজিজ এবং হেমোক্রোমাটোসিসের হিস্ট্রি নিব। ডিডি এক্সক্লুড করার জন্য হার্ট ডিজিজ এবং রেনাল ডিজিজের হিস্ট্রি নেওয়া জরুরি। জেনারেল এক্সামিনেশনের পয়েন্টগুলোর ক্ষেত্রে আমরা সবাই পরিচিত। সিএলডির পেশেন্টের ওয়ার্ডে যেভাবে আমরা জেনারেল এক্সামিনেশন করেছি, সেই ক্ষেত্রে যে ফাইন্ডিংসগুলো আশা করেছি এখানে এগুলো সবগুলোর উল্লেখ করে দিব, যেহেতু এটা রিটেনের কোশ্চেন। এক্ষেত্রে আমরা অ্যাপিয়ারেন্সে হ্যাপাটিক ফেসিস পাবো, পেশেন্ট ম্যালনারিশ থাকবে, হেমাটেমেসিস অথবা ম্যালেনার হিস্ট্রি থাকলে অ্যানিমিয়াও প্রেজেন্ট থাকবে, জন্ডিস থাকতেও পারে নাও থাকতে পারে, ক্লাবিং, ইরিমা, ডিহাইড্রেশন, লিউকোনাইকিয়া এগুলো আছে নাকি খেয়াল করব, স্পাইডার এনজিওমা আছে নাকি খেয়াল করব, গাইনোকোমাসিয়া, ফ্ল্যাপিং ট্রেমর, পামার ইরাথেমা, ডুপিট্রান্স কন্ট্রাকচারের ফিচার্স আছে নাকি সেগুলোও খেয়াল করব। অ্যাবডোমিনাল ফাইন্ডিংসে আমরা অ্যাবডোমেন ডিস্টেন্ডেন্ট পাবো, ফ্ল্যাঙ্ক ফুল থাকবে এবং সুপারফিশিয়াল ডাইলেটেড অ্যাবডোমিনাল ভেইন পেতে পারি, এবং আম্বিলিকাস ইভার্টেড থাকবে, আম্বিলিকাল স্ট্রায়া থাকতে পারে, লিভার পালপেবল হবে না নর্মালি, শিফটিং ডালনেস প্রেজেন্ট থাকবে, এবং এসআইটিস যখন হিউজ হয়ে যাবে তখন ফ্লুইড থ্রিল পাবো। এটিওলজি জানতে চাওয়া হতে পারে, যেমন এখানে উল্লেখ আছে নেম 2 এটিওলজিস অফ দিস কন্ডিশন। যেহেতু 2টা জানতে চাওয়া হয়েছে, সো আমাদের দেশে যেগুলো কমন সেই 2টা উল্লেখ করব, যেমন ক্রনিক ভাইরাল হেপাটাইটিস এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। শুধু এটিওলজি জানতে চাইলে আমরা বাকিগুলা থেকে উল্লেখ করতে পারি। এরপরের কোশ্চেন হলো ইনভেস্টিগেশনস উইথ ফাইন্ডিংস। ইনভেস্টিগেশনে প্রথমে আমরা একটা সিবিসি করব উইথ ইএসআর। সিবিসি উইথ ইএসআরে যদি হাই ইএসআর পাই, সেটা টিউবারকুলোসিস সাজেস্ট করবে। রিডাকশন অফ 1 or more ব্লাড সেল সাজেস্ট হাইপারস্প্লেনিজম। হিমোগ্লোবিন লেভেল কম পেলে সেক্ষেত্রে আমাদের ভেরিসেল ব্লিডিং সাসপেক্ট করতে হবে। লিভার ফাংশন টেস্টে সেরাম অ্যালবুমিন কম পাবো, অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও অল্টার্ড হবে, প্রথম মিড টাইম বেড়ে যাবে কারণ ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি রয়েছে, সেরাম বিলিরুবিন বেড়ে যাবে, অ্যাসিডিটি এএলপি রেস্ট পাবো। ভাইরাল মার্কার্সের মধ্যে করব HBsAg, NTHCV, যেহেতু হেপাটাইটিস বি অ্যান্ড সি ভাইরাসের ইনসিডেন্স বেশি।
ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করার জন্য আমরা ইউরিন আরি করব, 24 আওয়ার ইউরিনারি প্রোটিন, চেস্ট এক্স-রে, ইলেকট্রোকার্ডিওগ্রাম এবং ইকোকার্ডিওগ্রাফি করব। সেরাম ক্রিয়েটিনিন করতে দিব রেনাল ফেলিওর এবং হেপাটোরেনাল সিনড্রোম এক্সক্লুড করার জন্য। সেরাম ইলেকট্রোলাইট করে আমরা সোডিয়াম লেভেল দেখতে পারি, যেটার উপরে পেশেন্টের ফ্লুইড ইনটেক নির্ভর করবে। আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেনে আমরা লিভার পাবো স্মল, শাঙ্কেন, হাই অর ইনক্রিজড, কোর্স, হেপাটিক, ইকুই টেক্সচার, স্প্লেনোমেগালি, অ্যাসাইটিস, ডাইলেটেড পোর্টাল ভেইন পেতে পারি। এন্ডোস্কোপি অফ আপার জিআইটির ক্ষেত্রে ইসোফিজিয়াল ভেরিসেস থাকলে সেটা ডিটেকশন করা যাবে। এছাড়া আমরা অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি করতে পারি, লিভার বায়োপসি করতে পারি, যেটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। অ্যাসাইটিক ফ্লুইড স্টাডিতে আমরা এই পয়েন্টগুলো দেখে থাকি, কেউ চাইলে উল্লেখ করে দিতে পারো। নাও ট্রিটমেন্টের মধ্যে রয়েছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে প্রথমে আসবে সল্ট রেস্ট্রিকশন এবং যে সকল ড্রাগ সোডিয়াম রিটেনশন করে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। যদি প্লাজমা সোডিয়াম 125 মিলিমোল পার লিটারের নিচে চলে যায়, সেক্ষেত্রে ওয়াটার ইনটেক রেস্ট্রিকশন করা লাগবে 1 to 1.5 লিটার পার 24 আওয়ার্স। পেশেন্টকে আমরা বেড রেস্ট দিব, কারণ বেড রেস্ট ভেনাস রিটার্ন বাড়ায় দেয়, যার কারণে কার্ডিয়াক আউটপুট বাড়ে। কার্ডিয়াক আউটপুট বাড়ার কারণে রেনাল ব্লাড ফ্লো বাড়ে। জিএফআর রেস্ট হয়, এতে মিকচুরেশন এবং ফ্লুইড এক্সক্রিশন বেড়ে যায়। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই রয়েছে ডাইউরেটিক্স। এক্ষেত্রে আমরা প্রথমে স্পাইরানোলেকটন দিব 100 থেকে 400 মিলিগ্রাম পার ডে। যদি স্পাইরানোলেকটন কাজ করতে না পারে তাহলে সেটার সাথে ফুসেমাইড অ্যাড করব 40 থেকে 160 মিলিগ্রাম পার ডে। এক্সেসিভ ফ্লুইড ডিপ্লেশন অ্যাভয়েড করার জন্য আমরা প্রতিদিন 1.5 থেকে 2 লিটার ফ্লুইড রিমুভ করতে পারি। যদি পেশেন্টের রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস ডেভেলপ করে, অর্থাৎ নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে অ্যাসাইটিস না কমে, সেক্ষেত্রে আমরা 100 ml অফ 20 or 25% হিউম্যান অ্যালবুমিন সলিউশন প্রতি 1.5 থেকে 2 লিটার অ্যাসাইটিক ফ্লুইড বের করার জন্য দিব। অর্থাৎ আমরা 1 থেকে 2 লিটার অ্যাসাইটিক ফ্লুইড প্রতিদিন বের করব এবং সাথে অ্যালবুমিন দিয়ে দিব, তো অ্যাসাইটিসটা আবার ব্যাক করবে। 100 ml অফ 20 or 25% হিউম্যান অ্যালবুমিন সলিউশন দিতে পারি। এছাড়া 6 থেকে 8 গ্রাম করে দিতে পারি প্রতি লিটারের জন্য। প্যারাসেন্টিসিসেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমাদের ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্টে যেতে হবে, অথবা লিভ অ্যান্ড শান্ট, অথবা লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারি। Our next question is follow up of ascites. অ্যাসাইটিসের ফলো আপের জন্য আমরা রেগুলার ওয়েট চার্ট মেনটেন করতে পারি। এক্ষেত্রে প্রতিদিন 0.5 কেজি করে ওয়েট লস হবে। ইনটেক আউটপুট চার্ট আমরা মেনটেন করব। অ্যাবডোমিনাল গার্থ মেজারমেন্টের মাধ্যমে অ্যাসাইটিসটা কোন স্টেটে আছে, কমতেছে নাকি বাড়তেছে সেটা বুঝতে পারবো। তো এই ছিল অ্যাসাইটিস রিলেটেড কোশ্চেনগুলো। এখানে শুধু কোশ্চেনের উত্তরগুলো বলে দেওয়া হয়েছে, ডিটেলস আলোচনায় যাওয়া হয়নি। আমাদের ডেভিডসন হ্যাপাটোলজি কোর্সে বিস্তারিত আলোচনা রয়েছে, কেউ ইন্টারেস্টেড হলে সেটাতে দেখতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম শাহরিয়া ফ্রম SMC 58 ব্যাচ। তো এই ভিডিওতে আমরা মেডিসিন প্রফে হ্যাপাটোলজি থেকে কী কী কোয়েশ্চেন আসছে সেগুলো নিয়ে ডিসকাস করতেছিলাম। তামান্না অলরেডি CLD আর অ্যাসাইটিস নিয়ে আলোচনা করছে, তো আমি হ্যাপাটিক এনসেফালোপ্যাথির কোয়েশ্চেনগুলো একটু আলোচনা করি। এই টপিক থেকে প্রিভিয়াসলি 2টা কোয়েশ্চেন আসছে প্রফে। সেটা প্রথমটা হচ্ছে May 19 সাপ্লি প্রবলেম কোয়েশ্চেন। তো এখানে কি আসছে, এ 45-year-old ম্যান অ্যাডমিটেড ইন মেডিসিন ওয়ার্ড উইথ অল্টার মেন্টাল স্ট্যাটাস। তো আমাদের ডায়াগনোসিস, মেইন যে ডায়াগনোসিসটা করবো সেটা হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেন কী নিয়ে সে ভর্তি হয়েছে। তো মেডিসিন ওয়ার্ডে অ্যাডমিট কী নিয়ে হয়েছে, উইথ অল্টার মেন্টাল স্ট্যাটাস। তো হ্যাপাটোলজিতে একটাই কন্ডিশন আসছে যেখানে অল্টার মেন্টাল স্ট্যাটাস পাবো, সেটা হচ্ছে হ্যাপাটিক এনসেফালোপ্যাথি। তো এটা লিভার ডিজিজ কিনা কনফার্ম হয়ে নিতে হবে, আর অনেক হাজারটা কারণে মেন্টাল স্ট্যাটাস অল্টার হতে পারে। তো অন এক্সামিনেশন হি হ্যাজ অ্যাসাইটিস অ্যান্ড স্প্লিনোমেগালি, লিভারের দিকে যাচ্ছে। ইনভেস্টিগেশন রিভিল HbA1c পজিটিভ, ভাইরাল হেপাটাইটিস আছে। তাছাড়া হাইপো অ্যালবুমিনেমিয়া এবং প্রথম বিন টাইম তার লিভার ফাংশনগুলো সাপ্রেস হয়ে গেছে। তাহলে তার CLD আছে, CLDটা কেন আছে, HbA1c পজিটিভ মানে ভাইরাল হেপাটাইটিস,
তাছাড়া এখানে অ্যাসাইটিস স্প্লিনোমেগালি আছে। স্প্লিনোমেগালি কখন পাই আমরা? পোর্টাল হাইপারটেনশন যদি ডেভেলপ করে ফেলে, তারপরে আমরা বলতে পারি লিভারের কন্ডিশন, যেহেতু হেপাটিক এনসেফালোপ্যাথি হচ্ছে তার অল্টার মেন্টাল স্ট্যাটাসের কারণ। তাহলে এখানে যদি আমাদের ডায়াগনোসিস দিতে বলতো, ডায়াগনোসিস আমাদের পুরোটা লিখতে হবে। সেটা কীভাবে লিখবো? সিএলডি ডিউ টু ভাইরাল হেপাটাইটিস উইথ পোর্টাল হাইপারটেনশন উইথ হেপাটিক এনসেফালোপ্যাথি। তো এটা আমার চাওয়া হয়নি, চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য কজ অফ হিস অল্টার মেন্টাল স্ট্যাটাস। সেটা আমরা কীভাবে লিখবো? শুধুমাত্র হেপাটিক এনসেফালোপ্যাথি। তাহলে অ্যান্সার শেষ। তারপরে চাওয়া হয়েছে মেনশন 2 ক্লিনিক্যাল ফাইন্ডিংস দ্যাট সাপোর্ট ইউর ডায়াগনোসিস। তো হেপাটিক এনসেফালোপ্যাথির আমার কী কী সাইন আছে? মেনলি 3টাই সাইন: ফ্ল্যাপিং ট্রেমর, কনস্ট্রাকশনাল অ্যাপ্রেক্সিয়া। যদি ক্লাসটা হ্যাপাটোলজি কোর্সে আমরা পড়াইছিলাম যে কনস্ট্রাকশনাল অ্যাপ্রেক্সিয়াটা কীভাবে দেবো, তাকে আমি একটা স্টার ড্র করতে দিব, পারবে না, তাকে একটা ঘড়ি আঁকতে দিব, তার দেখা যাবে 1 to 12 পর্যন্ত এক সাইডে এঁকে ফেলছে, ফুল সার্কুল জুড়ে আঁকে নেয়, তাহলে কনস্ট্রাকশনাল অ্যাপ্রেক্সিয়া পাইলাম। তাছাড়া যদি আমি প্লান্টার রেসপন্স দেখি, বাইল্যাটারাল এক্সটেন্সর প্লান্টার রেসপন্স পাবো। এর মধ্যে যে কোনো দুইটা লিখলেই হবে, দুইটা চাওয়া হয়েছে। তারপরে মেনশন 3 ইম্পর্টেন্ট প্রিসিপিটেটিং কজেস। এটা 1.5 মার্কের একটা কোয়েশ্চেন দিছে। তো এখানে অনেকগুলো কজই আছে, ডেভিডসনের বক্স থেকেই নেয় এটা পুরোপুরি। তো ড্রাগসের মধ্যে আছে সিডেটিভ, অ্যান্টিডিপ্রেসেন্ট যদি নেয় তাহলে সেটা একটা প্রিসিপিটেটিং কজ। তাছাড়া ডিহাইড্রেশন ইনক্লুডিং ডায়াবেটিক্স অ্যান্ড প্যারাসিন্থেসিস। এই পেশেন্টেরও অলরেডি অ্যাসাইটিস আছে। অ্যাসাইটিস থাকলে আমরা তাকে স্পাইরোনোল্যাকটোন দিয়ে থাকি, সেটা একটা ডায়াবেটিক্স। তাছাড়া লার্জ ভলিউম প্যারাসিন্থেসিস করা লাগতে পারে, এগুলো কিন্তু আবার হেপাটিক এনসেফালোপ্যাথিকে প্রিসিপিটেট করতে পারে। তাছাড়া কনস্টিপেশন কিন্তু মেইন ড্রাইভার ফর হেপাটিক এনসেফালোপ্যাথি। তাছাড়া পোর্টোসিস্টেমিক শান্টিং হয়, পোর্টাল হাইপারটেনশন অলরেডি তার আছে, সেখানে যে আমি টিপস করি, কিংবা অ্যাসাইটিসের জন্য যদি টিপস করে দিই, তাহলে তার পোর্টোসিস্টেমিক শান্টিংয়ের কারণে ধীরে ধীরে হেপাটিক এনসেফালোপ্যাথিতে ডেভেলপ করতে পারে। টিপসের 1/3 পেশেন্টের ক্ষেত্রে এটা হয়। তাছাড়া ইনফেকশন মেইনলি এসবিপি, হাইপোক্যালেমিয়া, হাইপোনেট্রিমিয়া এবং ইনক্রিজ প্রোটিন লোড। তার যদি পোর্টাল হাইপারটেনশন থেকে ভেরিসিয়াল ব্লিডিং হয় ইসোফেজিয়াল ভেরিসিসের কারণে, সেখান থেকেও গাটের ব্যাকটেরিয়াগুলো ওই প্রোটিনটা মেটাবোলাইজ করে অ্যামোনিয়া প্রোডাকশন করবে, সেটা লিভার ফিল্টার করতে পারতেছে না, ডিরেক্ট ব্রেনে চলে যাচ্ছে, তার কারণে হেপাটিক এনসেফালোপ্যাথি প্রিসিপিটেট করতে পারে। এর মধ্যে যে কোনো 3টাই ইম্পর্টেন্ট কজ আমরা লিখবো। কনস্টিপেশনটা রাখা জরুরি মনে করি, সেখানে ডিহাইড্রেশন, ড্রাগস, পোর্টোসিস্টেমিক শান্টিং, প্রোটিন লোড, এগুলোর মধ্যে ইম্পর্টেন্টগুলো লিখলেই হবে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে আউটলাইন দ্য ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। এটা 1.5 মার্কের কোয়েশ্চেন। সাপ্লি প্রফিট একদম প্রিসাইজ আনসার দিতে হয়, এত বেশি এলাবোরেট আনসার দরকার নেই। আগের কোয়েশ্চেনগুলোতে দেখছি 3টা 2টা করে চাওয়া হয়েছে। তো ম্যানেজমেন্ট আমরা কীভাবে লিখবো? আমরা নর্মালি ম্যানেজমেন্টে একদম হিস্ট্রি থেকে ট্রিটমেন্ট পর্যন্ত চলে যাই, কখনো কখনো ফলো আপও লিখতে হয়, কিন্তু এখানে অলরেডি আমরা হিস্ট্রি, ক্লিনিক্যাল ফাইন্ডিংস কী কী পাবো, হিস্ট্রিতে কী কী পাবো, এগুলো বলে ফেলছি। হেপাটিক এনসেফালোপ্যাথি মেইনলি আমাদের ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়, তাহলে ম্যানেজমেন্টে ডিরেক্ট ট্রিটমেন্টটা লিখলেই হবে। তো এই জায়গায় আমরা রিমুভাল অফ প্রিসিপিটেটিং কজেস, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে ফার্স্ট লাইন থেরাপিতে আমরা লেক্সেটিভস দিব। লেক্সেটিভসে ল্যাকটোলোজ ইউজ করবো 15 to 30 ml 3 টাইমস ডেইলি দিব। এটা কি টার্গেট করে দিব? যে তার ডেইলি 2বার বাউল মোশন হচ্ছে কিনা, সেটা অনুযায়ী আমরা আস্তে আস্তে ডোজ বাড়াতে পারি। তারপর হচ্ছে সেকেন্ড লাইনে হচ্ছে লং টার্ম একটা অ্যান্টিবায়োটিক দিব, দ্যাট ইজ রিফ্যাক্সিমিন 550 mg টুয়াইস ডেইলি আমরা দিতে পারি। এটা কি কেন দিব? তার যাতে হেপাটিক এনসেফালোপ্যাথির এপিসোডগুলো রিকারেন্ট হওয়ার চান্স বেশি থাকে, যার একবার হয়েছে বারবার হবে, সেইটার এপিসোডগুলো কমানোর জন্য রিফ্যাক্সিমিন যদি দেই, তাহলে সেটা গাটের মাইক্রো অর্গানিজমগুলোকে সাপ্রেস করে রাখবে, সেটা বেশি বেশি অ্যামোনিয়া প্রডিউস করতে পারতেছে না। তো এই হচ্ছে আমাদের হেপাটিক এনসেফালোপ্যাথির ট্রিটমেন্ট। তাছাড়া অপশনালি আমি এখানে কোএক্সিস্টিং যে কন্ডিশনগুলো আছে সেগুলোর ট্রিটমেন্টটা দিয়ে রাখছি, সেটা চাইলে কেউ লিখতে পারো, বাদ দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা সমস্যা আছে, তার যদি প্যারাসিন্থেসিস, স্পাইরোনোল্যাকটোন কিংবা টিপস ইউজ করি, সেটা অ্যাসাইটিসের ক্ষেত্রেও, পোর্টাল হাইপারটেনশনের ক্ষেত্রেও, এগুলো কিন্তু আমার আবার হেপাটিক এনসেফালোপ্যাথিটাকে অ্যাগ্রাভেট করতেছে, প্রিসিপিটেটিং একটা কজ। তো ওইগুলো আমার চেকে রাখতে হবে, অল্টারনেটিভ অপশনে যেতে হবে, কিংবা টিপসের ক্ষেত্রে আমরা তার ডায়ামিটারটা কমাইতে পারি। তো এগুলো হচ্ছে আমার অপশনস, এটা পুরোটাই অপশনাল, শুধু হেপাটিক এনসেফালোপ্যাথি ট্রিটমেন্টটা লেখলেই চলে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে 2019 সালের নভেম্বরের কোয়েশ্চেন, এটা রেগুলার প্রফিট কোয়েশ্চেন। এনে কি আসছে? এ 48-year-old মেল হু ইজ অ্যালকোহলিক ফর লাস্ট 15 years প্রেজেন্ট উইথ অল্টার্ড বিহেভিয়ার অ্যান্ড স্লিপ প্যাটার্ন ফর 1 month। তাহলে প্রেজেন্টিং কমপ্লেনটা কি? অল্টার্ড বিহেভিয়ার অ্যান্ড স্লিপ প্যাটার্ন। তাহলে লিভারে কোন কন্ডিশনে হয়? হেপাটিক এনসেফালোপ্যাথি আমার মেইন ডায়াগনোসিস, তবে সবগুলোই লিখতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন আমরা কী কী পাচ্ছি? অ্যাসাইটিস এবং স্প্লিনোমেগালি পাচ্ছি, তার মানে পোর্টাল হাইপারটেনশন। এবং এগুলো কখন হয়? সিএলডি অনেক প্রোগ্রেস করে গেলেই পোর্টাল হাইপারটেনশন হবে, তাছাড়া হেপাটিক এনসেফালোপ্যাথি হবে। তো আমাদের ডায়াগনোসিসটা কীরকম হবে?
ডায়াগনোসিসটা আমরা লিখছি এখানে সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন উইথ হেপাটিক এনসেফালোপ্যাথি। এখানে কেউ চাইলে সিএলডি DO2 ক্রনিক অ্যালকোহলিজম লিখতে পারো, যেহেতু 15 বছর ধরে সে অ্যালকোহল কনজাম্পশন করতেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চন। সেকেন্ড কোয়েশ্চনে চাওয়া হয়েছে হোয়াট আর দ্য আদার সাইন্স দ্যাট ইউ উড লুক ফর ডিউরিং হিজ ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন। 2 নম্বরের জন্য চাওয়া হয়েছে। তো এখানে অলরেডি আমরা হেপাটিক এনসেফালোপ্যাথির 3টা সাইন বলে ফেলছি। তাছাড়া পোর্টাল হাইপারটেনশনের মেইন যে সাইনগুলো সেগুলো স্টেমে অলরেডি বলা আছে, তো আদারগুলো লিখবো। স্টেমে কী কী বলছে? স্প্লিনোমেগালি, অ্যাসাইটিস। স্প্লিনোমেগালি না থাকলে আমরা ডায়াগনোসিস করবোই না। তাছাড়া পোর্টাল হাইপারটেনশনে অ্যাসাইটিস পাওয়া যায়। তাছাড়া আদার কী কী সাইন পাওয়া যেতে পারে? কেবট মেডোসা বা কোলেটারা বেসিস আমরা পাইতে পারি, ফ্যাটার হেপাটাইটিস পাইতে পারি। তো এই হচ্ছে সেকেন্ড কোয়েশ্চন। থার্ড কোয়েশ্চনে বলা হয়েছে হাউ উড ইউ সিলেক্ট ইনভেস্টিগেশনস ফর হিম অ্যালং উইথ রিজনস ফর সিলেকশন। তো এইখানে হেপাটিক এনসেফালোপ্যাথি আর পোর্টাল হাইপারটেনশন মেইনলি আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তো এখানে সিএলডিটা তার হয়েছে কি হয়নি, সিএলডি আছে কি নাই সেটা চেক করা হচ্ছে আমার মেইন ইনভেস্টিগেশনগুলো সাজানো হয়। তো ওইটা অলরেডি সিএলডি ইনভেস্টিগেশন তামান্না ডিসকাস করছে, আমি বেশি একটা ডিসকাস করবো না, কিন্তু যেহেতু রিজন সহ চাইছে সেটা অনুযায়ী সাজিয়ে আমি লেখার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে এস্টাবলিশ সিএলডি। টু এস্টাবলিশ সিএলডি আমরা কী কী ডায়াগনোসিস কী কী দিব? লিভার ফাংশন টেস্টগুলো করতে পারি। তাছাড়া সিবিসি উইথ ESR, আলট্রাসোনোগ্রাম, ইউএসজি না লিখে আলট্রাসোনোগ্রাফি লেখাটাই বেটার, অফ হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম। টিচাররা বলে ফুল ফর্মটা ইউজ করা, যদি ভাষার একটা ব্যাপার, ফুল ফর্ম লেখার চেষ্টা করা উচিত। তাছাড়া অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি করতে পারি। লিভার বায়োপসিটা আমরা রুটিন প্র্যাকটিসে ডায়াগনোসিসের জন্য করি না, এটা তাও কনফার্মেটরি টেস্ট এটা। তাছাড়া এটা প্রগনোসিসের জন্য মেনলি করা হয়, তবে কনফার্মেটরি টেস্ট হিসেবে এটা ডায়াগনোসিসের জন্য ইউজ করা যেতে পারে। তাছাড়া সেকেন্ডলি হচ্ছে কি রিজনে টু এক্সক্লুড ডিফারেন্সিয়ালস কী কী হতে পারে? অ্যাবডোমিনের জন্য কিডনির বিভিন্ন কন্ডিশন থাকতে পারে বা আদার কন্ডিশন হতে পারে, সেগুলো এক্সক্লুড করার জন্য আমরা ইউরিনারি 24 আওয়ার ইউরিন প্রোটিন, চেস্ট এক্সরে, ECG, ইকোকার্ডিওগ্রাফি এগুলো করতে পারি। তারপর ডিটেকশন অফ কজ, এখানে ভাইরাল মার্কারগুলো HBsAg, হেপাটাইটিস বি ভাইরাস DNA, NTHCP এগুলো করতে পারি। তাছাড়া টোটাল IgM এবং IgA দিয়ে আমরা কোনো অটোইমিউন লিভার ডিজিজ আছে কিনা সেটা চেক করতে পারি। তারপরে ফোর্থে হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ডিজিজ সিভিয়ারিটি অ্যান্ড অথবা প্রগনোসিস দেখার জন্য আমরা কী কী করতে পারি? এখানে হচ্ছে লিভার বায়োপসিটা করা যেতে পারে। তাছাড়া নন ইনভেসিভ প্রসিডিওর আছে, সেগুলো হচ্ছে সেরাম মার্কার্স অফ ফাইব্রোসিস, এখানে বিলিরুবিন, LT/ST রেশিও, প্লাটিলেট কাউন্ট এগুলো চেক করে আমরা দেখতে পারি ফাইব্রোসিসটা কতটুকু প্রোগ্রেস করছে। তাছাড়া ফাইব্রো স্ক্যান করা যেতে পারে। তাছাড়া বিভিন্ন মার্কার, বিভিন্ন ভ্যালু আমরা ইউজ করে প্রেডিক্টিভ স্কোরিং সিস্টেমগুলোতে, NAFLD স্কোর কিংবা MELD স্কোর এগুলো দিয়ে আমরা প্রগনোসিস অথবা ডিজিজটা কতটুকু সিভিয়ার স্টেজে আছে স্টেজিংটা করতে পারি। তাছাড়া ডিটেকশন অফ কমপ্লিকেশন হচ্ছে আমাদের লাস্ট। কমপ্লিকেশনের জন্য আমরা তার ফেজাল গ্যাস্ট্রোইসোফেজিয়াল ভ্যারিসেস আছে কিনা তার জন্য আপার যে এন্ডোস্কোপি করতে পারি, আলফা ফেটোপ্রোটিন করতে পারি, এবং HCC ডেভেলপ করছে কিনা হেপাটোসেলুলার কার্সিনোমা সেটার জন্য ফলো আপ আলট্রাসোনোগ্রাফি আমরা করতে পারি। এখানে এডিশনালি আমি আবার হেপাটিক এনসেফালোপ্যাথির জন্য কী কী টেস্ট করা যেতে পারে সেগুলো দিছি, যদিও আমরা বলছি এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটা কেউ চাইলে অ্যাড করতে পারো। যে আমরা ইলেকট্রো এনসেফালোগ্রাম করি, সেখানে আমরা নর্মাল আলফা ওয়েভ পাবো। তাছাড়া ডেল্টা ওয়েভটা ডেভেলপ করতে পারে। আর আর্টারিয়াল অ্যামোনিয়া এটা আমরা পাইতে পারি। আর এখানে লেখা হয় না পোর্টাল হাইপারটেনশনের জন্য আমরা নর্মালি ক্লিনিক্যালি ওইটাও ডায়াগনোসিস করি, যদি স্প্লিনোমেগালি থাকে সেখানে আমরা বলে ফেলি যে পোর্টাল হাইপারটেনশন হয়েছে। তাছাড়া পোর্টাল ভেনাস প্রেশার মেজারমেন্ট আমরা করতে পারি। আর এন্ডোস্কোপি দিয়ে ভ্যারিসেস, ইসোফেজিয়াল ভ্যারিসেস ডেভেলপ করছে কিনা সেটা দেখেও বলতে পারি যে তার পোর্টাল হাইপারটেনশন আছে। তো এই ছিল আমাদের মোটামুটি হেপাটিক এনসেফালোপ্যাথি নিয়ে কোয়েশ্চন। পরবর্তী পার্টে বাকিগুলো ডিসকাস করা হবে হেপাটোলজির। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হেপাটোলজি কার্ডের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস থেকে আজকে আমরা 2টা কোশ্চেন সলভ করব। তো কোশ্চেন রিটেনে যে কোশ্চেনগুলো এসেছে তার মধ্যে যে সিনারিওগুলো দেওয়া ছিল সেগুলো ছিল এরকম: 43 years old male presented with abdominal pain and vomiting for 6 days. On examination he is icteric, have tender hepatomegaly. আরেকটা সিনারিও ছিল: 30 years old male presented with severe anorexia, nausea and vomiting for last 10 days. On examination he is icteric and has tender hepatomegaly. তো এই যে পেশেন্ট ইকটেরিক সাথে তার টেন্ডার হেপাটোমেগালি আছে, 2টা কেসই, এবং 2টাই খুব অল্প দিনের জন্য, যেমন 10 দিন আর 6 দিন। এটা দেখে বোঝা যাচ্ছে কন্ডিশনটা অ্যাকিউট। আর সাথে অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, নৌশিয়া এগুলো যদি থাকে তখন আমরা বুঝবো অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনিশন এটা হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। তো এই সিনারিও থেকে যে কোশ্চেনগুলো আসছে, কোশ্চেনগুলো হলো ফার্স্টলি হোয়াট ইজ ইউর মোস্ট লাইকলি ডায়াগনোসিস অর ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তো আমাদের ডায়াগনোসিসটা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস দেখেই বোঝা যাচ্ছে। এরপরের কোশ্চেনটা হচ্ছে 3 etiologies ফর দিস কন্ডিশন। দেন পরের কোশ্চেনটা হচ্ছে
notes 3 complications patient may develop or 1 serious complication of this condition that may lead to coma. আর সবশেষ যে কোশ্চেনটা সেটা হচ্ছে মেনশন 4 ইনভেস্টিগেশনস ফর দিস পেশেন্ট অথবা ইনভেস্টিগেশন টু এস্টাবলিশ ডায়াগনোসিস অ্যালং উইথ রিজন ফর সিলেকশন অফ দিস ইনভেস্টিগেশন। তো আগেই বলেছি আমাদের ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। আর সেকেন্ড কোশ্চেন কজ অথবা ইটিওলজি যেখানে আস্ক করেছে সেটার অ্যান্সার ডেভিডসনে অনেকগুলা কজ ভাইরাল হেপাটাইটিসের কজ দেওয়া আছে, বাট যেহেতু কন্ডিশনটা অ্যাকিউট সেক্ষেত্রে আমাদের কজ হবে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি প্লাস অর মাইনাস হেপাটাইটিস ডি আর হেপাটাইটিস ই। তো এই কন্ডিশনের কমপ্লিকেশনসগুলো হচ্ছে অ্যাকিউট লিভার ফেলিওর, কোলেস্টেটিক হেপাটাইটিস, এটা হেপাটাইটিস এর ক্ষেত্রে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ক্রনিক লিভার ডিজিজ অ্যান্ড সিরোসিস যদি বি অ্যান্ড সি দিয়ে ইনফেকশন হয় সেক্ষেত্রে, অ্যান্ড রিল্যাপসিং হেপাটাইটিস। আর 1 সিরিয়াস কমপ্লিকেশন দ্যাট মে লিড টু কোমা ইজ অ্যাকিউট লিভার ফেলিওর অ্যাকর্ডিং টু আওয়ার ডেভিডসনে বলা আছে যে এই অ্যাকিউট লিভার ফেলিওরটা হচ্ছে একটা কন্ডিশন যেটা ক্যারেক্টারাইজড বাই প্রোগ্রেসিভ ডিটেরিওরেশন ইন লিভার ফাংশন। অ্যান্ড অ্যাকিউট লিভার ফেলিওর আসলে খুবই রেয়ার একটা কন্ডিশন, সবার মাঝে ডেভেলপ করে না, বাট যাদের ডেভেলপ করে তাদের ভিতর থেকেও একটা পার্সেন্টেজের হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করে। এনকেফালোপ্যাথির একটা স্টেজে গ্রেডিং আছে কয়েকটা, এই একটা গ্রেডিংয়ে গিয়ে হচ্ছে কোমা গ্রেড 4-এ পেশেন্টের কোমা ডেভেলপ করতে পারে। আর এটা হচ্ছে অ্যাকিউট লিভার ফেলিওরের একটা কার্ডিনাল ফিচার। সো ইনভেস্টিগেশনস আমরা কী কী করতে দিব যখন আমাদের 2টা বা 3টা ইনভেস্টিগেশন চাই, তখন তো আমরা যে আমাদের ভাইরাল মার্কারগুলো যেগুলো অ্যাকিউট ইনফেকশন করে টু কনফার্ম এটিওলজি অ্যান্ড ইনফেকশন, এটার জন্য আমরা এই যে হেপাটাইটিস এর জন্য NT-HAV IgM এটা করতে পারি, অ্যাকিউট ইনফেকশন ইন্ডিকেট করে। হেপাটাইটিস বি এর জন্য HBsAg NT-HBsAg অ্যান্টিবডি, তারপর হচ্ছে HBcAg NT-HBcAg অ্যান্টিবডি, HBeAg NT-HBeAg অ্যান্টিবডি এগুলো করতে পারি। আর হেপাটাইটিস ই এর জন্য NT-HEV IgM এটা করব। এগুলো হচ্ছে অ্যাকিউট ইনফেকশনের ক্ষেত্রে যখন 3টা ইনভেস্টিগেশন চাই তখন এটা দিলেই হবে। অ্যান্ড হেপাটাইটিস সি ডিটেক্ট করার জন্য NT-ECV অ্যান্টিবডি অথবা হেপাটাইটিস সি ভাইরাল RNA এটা করতে পারি। এছাড়া আরও কিছু ইনভেস্টিগেশন আছে, যেমন হচ্ছে লিভার ফাংশন টেস্টের মধ্যে সিরাম বিলিরুবিন, এটা নর্মালি অ্যাকিউট কন্ডিশনে হাই থাকে আর এটা হচ্ছে ডিগ্রি অফ লিভার ড্যামেজকে রিফ্লেক্ট করে। আর যে আমাদের ALT আর AST আছে এগুলা অ্যাকিউট ইনফেকশনে অনেক হাই হয় আর হচ্ছে লো থাকে অ্যান্ড ফ্লাকচুয়েটিং থাকে ক্রনিক ইনফেকশনে। তো ক্রনিক অ্যাকিউট ডিফারেন্সিয়েট করার জন্য আমরা এটা করতে পারি, বুঝতে পারবো করলে। আর প্রথমিন টাইম করতে পারি, সেটার প্রলঙ্গেশন ইন্ডিকেট করবে সিভিয়ারিটি অফ লিভার ড্যামেজ, মানে লিভার কতটুকু ড্যামেজ হলো। আর WBC কাউন্টে তেমন ভ্যারিয়েশন হবে না, এটা নর্মালি থাকে উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস। তো আমরা মোটামুটি এইগুলো ইনভেস্টিগেশন করলেই আমাদের ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ এভরিবডি। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব হেপাটোলজি থেকে আসা প্রফ রিটেন কোয়েশ্চেন সম্বন্ধে। আমার টপিক হচ্ছে জন্ডিস। আমি রূপনদেব, SOMC 58 ব্যাচ। সো লেটস প্রসিড। আমরা দেখতে পাচ্ছি যে 2018 থেকে 2023 যতগুলো হচ্ছে প্রশ্ন আসছে জন্ডিস নিয়ে সেগুলো আমরা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। মেনশন 4 ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার্স অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। সেকেন্ডলি, why there is bleeding tendency in obstructive jaundice, and 4 important causes of palpable gallbladder with jaundice, যেটা আমরা কোভিশিয়াস ল সম্বন্ধে কিছু আলোচনা করব এখানে। তারপর হচ্ছে পেশেন্ট ইজ সাসপেক্টেড টু হ্যাভ ডিপ জন্ডিস, তাইলে তার হচ্ছে কি কমন কজেস থাকতে পারে। হোয়াট আর দ্য কি হিস্ট্রি পয়েন্টস টু বি নোটেড ইন পেশেন্টস উইথ জন্ডিস, অ্যান্ড হাউ উইল ইউ ইনভেস্টিগেট এ পেশেন্ট উইথ ডিপ জন্ডিস। তাহলে আমরা প্রসিড করি। তো প্রথম কোয়েশ্চেনের যে এ নাম্বার আনসার হচ্ছে 4 ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার্স অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। তো আমরা জানি হচ্ছে যে অবস্ট্রাকটিভ জন্ডিসে কী হয়, বাইলটা ড্রেনেজ হতে পারে না, সেজন্য এটা ব্যাকফ্লো করে লিভার থেকে ব্লাড সিস্টেমের মাধ্যমে বা ভেসেলের মাধ্যমে সেটা কোথায় ডিভিশন হয়, স্কিনে সেখানে গিয়ে হচ্ছে সে মাস্ট সেলকে ইরিটেট করে এবং হিস্টামিন রিলিজের মাধ্যমে সেখানে কিন্তু প্লুরাইটাস করে। আমরা দেখতে পাবো যে ইচিং নিয়ে পেশেন্ট আসে অথবা তার হচ্ছে স্ক্র্যাচ মার্কস থাকে, আমরা জেনারেল এক্সামিনেশনে এটা আমরা দেখতে পাই। পেল স্টুল থাকে, কারণ বাইল যেহেতু যেতে পারে না সেখানে কিন্তু স্টার্কোবিলিন এই পিগমেন্টটা উৎপন্ন হতে পারে না, যেটা হচ্ছে স্টুলের নর্মাল কালারের জন্য দায়ী ছিল, সেজন্য পেল স্টুল আমরা পেতে পারি। তাছাড়া হচ্ছে যে এখানে কিন্তু স্টিয়াটোরিয়া হয়, কারণ যে লিপিড যে সাবস্টেন্সগুলো সেগুলো তো বাইল না থাকার কারণে সেগুলো ঠিকমতোভাবে অ্যাবসর্ব হতে পারে না, সেজন্য স্টুলের সাথে কিন্তু লিপিড থাকে এবং সেটা হচ্ছে ফ্রথি স্টুল হয় এবং এটা অনেক সময় হচ্ছে কমোটের সাথে কিন্তু লেগে থাকে। আর ডার্ক ইউরিন কেন হয়, কারণ অবস্ট্রাকটিভ জন্ডিসে আমরা জানি হচ্ছে কনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া হয়। আর এই কনজুগেটেড বিলিরুবিন যেটা সেটা কিন্তু হচ্ছে যে ইউরিনের সেটার রঙটাও কিন্তু একটু ডার্ক কালার দেয়, সেজন্য আমরা ডার্ক ইউরিন পাই। ব্লিডিং টেন্ডেন্সি অবশ্যই থাকবে, কারণ যেহেতু হচ্ছে লিপিড সলিবল ভিটামিন A, D, E, K সেটা হচ্ছে যেতে পারতেছে না। আমরা নেক্সট কোয়েশ্চেনে ব্লিডিং টেন্ডেন্সিটা আলোচনা করব কেন হয়।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লিডিং টেন্ডেন্সির কারণ হিসাবে প্রথমে অবস্ট্রাকটিভ জন্ডিস, তারপর হচ্ছে এই বাইলটা ইন্টেস্টাইনে যেতে পারতেছে না, কারণ অবস্ট্রাকটিভ জন্ডিস মোস্ট কমনলি যেটা হচ্ছে আমরা জানি যে কোলেডোকোলিথিয়াসিসের কারণে হয়। আরও কার্সিনোমা হেড অফ দ্য পেনক্রিয়াস কিংবা পেরিয়াম্পুলারি কার্সিনোমা এগুলোর জন্য হতে পারে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইল ফ্লো হয়ে সেটা ইন্টেস্টাইনে যেতে পারতেছে না। ইন্টেস্টাইনে যদি বাইল না যায় তাহলে বাইলের কাজ ছিল সেটা ইমালসিফিকেশনের মাধ্যমে লিপিডকে অ্যাবসর্ব করা, তো সেটা তো হতে পারতেছে না, যার কারণে হচ্ছে যে ফ্যাট সলিউবল ভিটামিন ADE যেটা সেটা কিন্তু অ্যাবসর্ব হতে পারতেছে না। আর এই ADE-এর মধ্যে ভিটামিন কেটা কিন্তু হচ্ছে ক্লটিং ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেশন করার জন্য দায়ী। এখানে আমাদের অনেকের ভুল হয় যেটা যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 যেটা সেটা তৈরি হতে পারে না। আসলে হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর তৈরি হয়ে থাকে, কিন্তু ভিটামিন কে এর অভাবে সেটা অ্যাক্টিভেটেড হতে পারে না। আমরা চিত্র দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছি যেটা 2, 7, 9, 10 যে ক্লটিং ফ্যাক্টর সেটা কিন্তু লিভার তৈরি করে, এবং তাদের অ্যাক্টিভেশনের জন্য কিন্তু কার্বোক্সাইলেজ একটা এনজাইম লাগে। অ্যাক্টিভেশন কীভাবে হয়, সেখানে এই যে গ্লুটামিক অ্যাসিড রেসিডিউ থাকে এগুলোর মধ্যে, এবং কার্বোক্সাইলেজ এনজাইমের মাধ্যমে এই গ্লুটামিক অ্যাসিড রেসিডিউগুলো কিন্তু হচ্ছে তাদের কিছু পরিবর্তন হয়, সেখান থেকে কিন্তু হচ্ছে 2, 7, 9, 10 অ্যাক্টিভেটেড হয়। এই কার্বোক্সাইলেজ এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কিন্তু ভিটামিন কে লাগে, এবং ভিটামিন কে যদি এখানে না থাকে তাহলে কিন্তু হচ্ছে কার্বোক্সাইলেজ এনজাইম কাজ করতে পারে না, 2, 7, 9, 10কে সে অ্যাক্টিভেট করতে পারে না। তাইলে সেজন্য হচ্ছে ভিটামিন কে না থাকলে এগুলো অ্যাক্টিভেটেড হতে পারে না, তখন হচ্ছে দেখা যায় যে নর্মাল ক্লটিং যে মেকানিজম, কোয়াগুলেশন মেকানিজম সেগুলো হ্যাম্পার হয়, সেখান থেকে বিভিন্ন সাইটে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি হয়, যেমন ইসোফিজিয়াল ভেরিসেস হতে পারে, তারপরে হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের কারণে আরও বিভিন্ন জায়গা থেকে অল্প কারণেই কিন্তু হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি দেখা যায়, কারণ ক্লটিং ফ্যাক্টরি 2, 7, 9, 10 তো অ্যাক্টিভেটেড না হওয়ার কারণে। এখানে আমরা তৈরি হতে পারে না এটা বলবো না, অ্যাক্টিভেটেড হতে পারে না। তো এটুকুই ছিল হচ্ছে যে ব্লিডিং টেন্ডেন্সি কেন থাকে সেটার জন্য। নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে 4 ইম্পর্টেন্ট কজ উইথ পালপেবল গল ব্লাডার উইথ জন্ডিস। তো এখানে আমরা হচ্ছে কুবিশিয়াস ল সম্বন্ধে দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু হচ্ছে সার্জারির একটা কোয়েশ্চেন, তারপরে হচ্ছে পড়ে নিতে পারো। তো এক্সাম্পল হিসেবে আমি দিছি সেটা হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য পেনক্রিস, পেরিয়াম্পুলারি কার্সিনোমা, কোলেনজিও কার্সিনোমা। আরেকটা কজ হিসেবে লিখতে পারো ডাবল ইম্প্যাক্টেড স্টোন অথবা হচ্ছে মিরিজি সিনড্রোম। এটা কুবিশিয়াস লকে যে এটা হচ্ছে মানে না, কিন্তু আমরা পালপেবল গল ব্লাডার উইথ জন্ডিস কিন্তু এগুলো পাই, মানে কুবিশিয়াস ল ছিল পালপেবল গল ব্লাডার উইথ জন্ডিস যদি পাই সেটা কার্সিনোমার কারণে হবে। তো এক্সেপশনে এখানে লেখা আছে যে পালপেবল গল ব্লাডার উইথ জন্ডিস যদি থাকে তাইলে কার্সিনোমার মানে না কার্সিনোমা যদি না থাকে তারপরেও কিন্তু হচ্ছে এইগুলো আমরা পেতে পারি, মানে পালপেবল গল ব্লাডার উইথ জন্ডিস সেগুলো এক্সেপশন হিসেবে কিন্তু এখানে দেওয়া আছে। কিন্তু আমরা যদি যেহেতু আমরা বলতেছি এখানে পালপেবল গল ব্লাডার উইথ জন্ডিসের কারণ কি, সেক্ষেত্রে আমরা এই তিনটার সাথে কিন্তু এখানের যে কোনো একটা আমরা দিতে পারি। তাইলে প্রাইমারি কমন বাইল ডাক্ট স্টোন কিংবা হচ্ছে ডাবল ইম্প্যাক্টেড স্টোন, আমি বলবো যে ডাবল ইম্প্যাক্টেড স্টোন দেওয়ার জন্য। তো এটুকুই ছিল হচ্ছে আমাদের 3 নম্বর কোয়েশ্চেন সম্বন্ধে 4 ইম্পর্টেন্ট কজ অফ পালপেবল গল ব্লাডার উইথ জন্ডিস। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ডিপ জন্ডিসের কারণ কি। তো ডিপ জন্ডিস অবশ্যই হবে যখন হচ্ছে এক্সেসিভ বিলিরুবিন জমা হবে। তো আমরা কমন কজেসের মধ্যে প্রি হেপাটিক, হেপাটিক এবং পোস্ট হেপাটিক এই তিনটে হিসেবে আমরা বলার চেষ্টা করেছি। কনজেনিটালে মোস্ট কমনলি আমরা দেখতে পাই থ্যালাসেমিয়া, তারপরে ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস যেটা হচ্ছে আরএইচ নেগেটিভ মাদারের ক্ষেত্রে দেখা যায়। হেপাটিকের মধ্যে মোস্ট কমনলি ভাইরাল হেপাটাইটিস, ক্রনিক অ্যালকোহলিক হেপাটাইটিস কিংবা লিভার সিরোসিসের কারণে আমরা পাই। পোস্ট হেপাটিকের মধ্যে কোলেডোকোলিথিয়াসিস মোস্ট কমনলি সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হয়। প্যারাসাইটিক ইনফেকশন, কার্সিনোমা কিংবা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের জন্য আমরা পেতে পারি। এমন কি হিস্ট্রি পয়েন্টস এগুলো হচ্ছে আমাদের প্রি হেপাটিক, হেপাটিক এবং পোস্ট হেপাটিক এভাবে হচ্ছে বলাটা বেটার। তো এখানে হচ্ছে আমরা যে ট্রাভেল হিস্ট্রি কিংবা কান্ট্রি অফ বার্থ, হিস্ট্রি অফ রেসিডেন্স এগুলো আমরা জানবো কেন, যাদের ম্যালেরিয়া কিংবা কালাজ্বর প্রন এলাকা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রিহেপাটিক জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি। তো এন্ডেমিক জোনে যদি তারা থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে হিমোলাইটিক জন্ডিস হয়েছে বলে আমরা সন্দেহ করতে পারি। কিংবা ফ্যামিলি হিস্ট্রিতে যদি হচ্ছে তার ফ্যামিলি হিস্ট্রি থাকে তার মানে হিমোলাইটিক ডিসঅর্ডারে, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারি যে এটা হিমোলাইটিক জন্ডিস বা প্রিহেপাটিক জন্ডিস। তারপরে হিস্ট্রি অফ এরপরে হচ্ছে আমরা হেপাটিক বা আমরা হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি, যেটা হচ্ছে হিস্ট্রি অফ সেক্সুয়াল এক্সপোজার আছে কিনা, হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি, সেক্ষেত্রে একুইট ভাইরাল হেপাটাইটিসের জন্য কিন্তু হচ্ছে হেপাটিক জন্ডিস হতে পারে। তারপরে হচ্ছে তার ওয়েট লসের হিস্ট্রি আছে কিনা, সেক্ষেত্রে সিএলডি ম্যালিগন্যান্সি আমরা চিন্তা করব। কিংবা হচ্ছে প্রোড্রোমাল ফিচার আছে কিনা, যেমন নৌশিয়া, ভমিটিং, এনোরেক্সিয়া এগুলো ভাইরাল হেপাটাইটিসের কারণে হয়ে থাকে, সেগুলো কিন্তু হেপাটোসেলুলার কজ। কিংবা এক্সপোজার টু আইভি ড্রাগ অর ব্লাড ট্রান্সফিউশন আছে কিনা, তাহলে আমরা হেপাটোসেলুলার কজের মধ্যে অনেকগুলো পেয়ে গেলাম। তারপর অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে বা পোস্ট হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে আমরা ইচিং, ডার্ক কালার ইউরিন কিংবা পেল স্টুল আছে কিনা সেগুলো হিস্ট্রি নিব। অ্যাবডোমিনাল পেইন, ফিভার এবং রিগোর্স এগুলো সাধারণত হচ্ছে স্টোন বা কোলেনজাইটিসের কারণে হয়ে থাকে, এগুলো আমরা নিতে পারি। তো এটুকুই ছিল হচ্ছে আমরা কি হিস্ট্রি পয়েন্টস কীভাবে নিব, এটা আমরা 3 ভাগে ভাগ করলেই ভালো হয়, প্রি হেপাটিক, হেপাটিক এবং হচ্ছে পোস্ট হেপাটিক। তাহলে আমরা সহজে এগুলোকে মনে রাখতে পারবো। তাহলে প্রি হেপাটিকের মধ্যে আমরা কী বললাম, ট্রাভেল হিস্ট্রি, কান্ট্রি অফ বার্থ, হিস্ট্রি অফ রেসিডেন্স। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে হচ্ছে আমরা কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়ার কোনো পেশেন্ট আছে কিনা কিংবা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি এগুলোর হিস্ট্রি নিব।
আর যে হেপাটিকের মধ্যে যদি আমরা বলতে চাই তাইলে হচ্ছে তার সেক্সুয়াল এক্সপোজার হিস্ট্রি আমরা নিব, অ্যালকোহল হিস্ট্রি নিব, কিংবা হচ্ছে তার হচ্ছে ওয়েট লস, সিএলডি ম্যালিগন্যান্সি আছে কিনা সেগুলো আমরা নিব। আর পোস্ট হেপাটিকের মধ্যে হচ্ছে ইচিং, ডার্ক কালার, ইউরিন, পেল স্টুল, রেগুলার হিস্ট্রি, অ্যাবডোমিনাল পেইন, ফিভার, রেগর স্টুডেন্টের জন্য। আর আমরা হচ্ছে আইবিডি নিতে পারি, ইনফ্লামেটরি বায়োল ডিজিজ, কারণ ইনফ্লামেটরি বায়োল ডিজিজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড থাকে প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিসের সাথে। তাহলে এটাকেও আমরা হিস্ট্রি নিব। আর তাহলে এভাবে হচ্ছে 3 ভাগে ভাগ করে আমরা হিস্ট্রি পয়েন্টসগুলো নিতে পারি। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা কী করব, প্রথমে লিভারের ফাংশনগুলো আমরা দেখতে পারি। হেপাটোসেলুলার যদি হচ্ছে আমরা কস্টে চিন্তা করি তাহলে লিভার ফাংশন টেস্ট খুবই গুরুত্ব বহন করে। তাছাড়াও যদি অবস্ট্রাকটিভ জন্ডিস কস্ট চিন্তা করি তাহলে লেট ফেজে কিন্তু লিভার ফাংশনটা হচ্ছে হ্যাম্পার করে। তাহলে সেজন্য আমরা লিভার ফাংশন টেস্টটা প্রথমেই করে নিব। সেরাম বিলিরুবিন, সেরাম অ্যালবুমিন। এই সেরাম অ্যালবুমিন কিন্তু হচ্ছে ক্রনিক মার্কার, মানে সিএলডি যদি থাকে বা ক্রনিক লিভার ডিজিজ যদি থাকে তাহলে সেরাম অ্যালবুমিন কমবে। একুইটে কিন্তু এটা কমে না, প্রথ্রম্বিন টাইপটা কিন্তু একুইটে কমে। তাহলে একুইট মার্কার হচ্ছে প্রথ্রম্বিন এবং ক্রনিক মার্কার হচ্ছে সেরাম অ্যালবুমিন। টেস্ট ফর এনজাইমেটিক ফাংশন, এটার ক্ষেত্রে আমরা বুঝতে পারবো এটা হেপাটোসেলুলার নাকি হচ্ছে অবস্ট্রাকটিভ টাইপের বা পোস্ট হেপাটিক টাইপের। আদার টেস্টের মধ্যে হচ্ছে এটাতেও আমরা হচ্ছে মনে রাখার জন্য প্রি হেপাটিক, হেপাটিক এবং পোস্ট হেপাটিক এই 3টা ভাগে ভাগ করে আমরা বুঝতে পারবো। এটা যদি ব্লাডের হয় বা হিমোলাইটিক হয় তাহলে রুটিন হেমাটোলজিক্যাল টেস্ট, এখানে হিমোলাইসিসের ফিচার পাবো, ইনক্রিজ রেটিকুলোসাইট কাউন্ট পাবো, হেপ্টোগ্লোবিন কম পাবো বা এলডিএইচ কিন্তু বেড়ে যাবে। এভাবে হচ্ছে আমরা হেমাটোলজিক্যাল টেস্ট থেকে হিমোলাইটিকটা আমরা আলাদা করতে পারি, কিংবা হচ্ছে আমরা জেনেটিক অ্যানালাইসিস করতে পারি যে তার থেরাসিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া এগুলো আছে কিনা। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ক্লু পেতে পারি। হেপাটিকের ক্ষেত্রে ভাইরাল মার্কার করব যে এই হেপাটাইটিস, হেপাটোট্রপিক যে ভাইরাসগুলো সেগুলো আছে কিনা, কিংবা টোটাল প্লাজমা প্রোটিন লেভেল সেগুলো দেখে হচ্ছে আমরা বুঝতে পারি যে ক্রনিক লিভার ডিজিজ আছে কিনা, কারণ প্লাজমা প্রোটিন লেভেল কিন্তু হচ্ছে ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে কমে যায়। তাছাড়া হচ্ছে আমরা সেখানে কি সেলুলোপ্লাজমিন লেভেল আমরা করে সেখানে আমরা দেখতে পারি যে উইলসন ডিজিজ এখানে আছে কিনা। তারপর লিভার বায়োপসি দিয়ে আমরা লিভারের কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা সেগুলো এক্সক্লুড করতে পারি। তাছাড়া পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে আমরা মেইন যে জিনিসটা সেটা হচ্ছে রেডিওলজিক্যাল ইমেজিং করে আমরা বুঝতে পারি। আলট্রাসোনোগ্রাফিতে কোলেডোকোলিথিয়াসিস বোঝা যাবে, কোলেনজিওগ্রাফি, সিটি স্ক্যান বা এমআরআই এগুলোর ক্ষেত্রে কার্সিনোমা আমরা হচ্ছে এক্সক্লুড করতে পারবো। তাছাড়া কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা সেক্ষেত্রে হচ্ছে আমরা এদিকে শেষের দিকে সেরাম ইলেকট্রোলাইট বা ইউরিয়া লেভেল এগুলো আমরা করি সাধারণত রেনাল ফেলিয়ার ডেভেলপ করছে কিনা সেগুলো দেখার জন্য, কিংবা হচ্ছে আমরা এন্ডোস্কোপি আপার জিআই দিয়ে ইসোফিজিয়াল ভেরিসেস আছে কিনা সেগুলো দেখার জন্য আমরা হচ্ছে টেস্ট করতে পারি। মানে এগুলো হচ্ছে কমপ্লিকেশনের টেস্ট। তো এটুকুই ছিল অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে। তো ধন্যবাদ সবাইকে।